তারা কি করেছে? বিপুল বিক্রমে হাজার হাজার তরুণের জীবন সর্বনাশ করে ওরা নিজেরাও শেষ হয়ে গেছে, মানে যারা বুদ্ধিদাতা, আর তাদের যারা এনসিপি যে রাজনৈতিক দর্শন আমাদের সামনে হাজির করেছে, তারা এ পর্যন্ত যে সমস্ত শব্দমালা আমাদের মানে নতুন বন্দোবস্ত, পুরাতন রাজনীতির মীমাংসা বা বহুত্ববাদ, এই ধরনের নানা আমরা কিছু শব্দমালা তাদের মুখ থেকে আমরা বারবার শুনতে পাচ্ছি। এই শব্দমালাগুলো আমাদের রাজনীতিতে বা আমাদের জনগণের কাছে কতটুকু পরিচিত বা গ্রহণযোগ্য হচ্ছে বলে আপনার মনে হয়? 2 পয়সার মূল্য নাই, জনগণ এগুলো বুঝেও না, এদের কোনো ইন্টারেস্টও নেই জনগণের এই বিষয়ে। আমাদের দেশে না জনগণ খুব সাহস সরল মানুষ। আপনি দেখেন, যখন বলা হলো নৌকা, তখন তারা খুব সহজভাবে গ্রহণ করলো। আপনি যেখানে টাইটানিক আনতেন, লোকজন কখনো ওদিকে তাকাতো না। টাইটানিক তো আরও লাক্সারিয়াস, আরও সুন্দর, কিন্তু নৌকা। তারপরে বললো এখানে ধানের শীষ, খুব সহজ একটা জিনিস, সবাই তাকে চিনে। তাহলে এখানে আসলে 18 কোটি মানুষের, হ্যাঁ, লাঙ্গল লাঙ্গল। তো এখন আমাদের 18 কোটি মানুষের যে সাধারণ ভাষা এবং তাদের সাধারণ বোধ বুদ্ধি, এখন পর্যন্ত মানুষ আপনার ক্রিয়াপদ কী, তারপর শেষে নাউন প্রোনাউন কী, যেখানে অ্যাডজেক্টিভটা ভালো মতো বাংলাদেশের 90% লোক জানে না। টিল নাও অ্যাডজেক্টিভ কত প্রকার এবং কী কী, এটা 90% লোক জানে না। ইভেন আমাদের যে শিক্ষিত সমাজ যারা আছেন, ধরেন 10% শিক্ষিত সমাজ আছেন যারা MA পাস করেছেন, বা আপনি তাদেরকে প্রোনাউন সম্পর্কে জিজ্ঞাসা করেন, সেখানে তারা বলতে পারবে না যে প্রোনাউনটা কয় প্রকার এবং কী কী। তো তাই যদি হয়, সেখানে আপনি নতুন বন্দোবস্ত এনে তারপর শেষে এটা হলো কি, একেবারে পাটা পুতা দিয়ে যদি একটা মানুষের মাথা গুঁতো দেওয়া হয় যে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে, মাথার ঘিলু ফেটে বের হয়ে যাবে, কিন্তু ওর মধ্যে আসল জিনিস ঢুকবে না। এখন ওরা যে শব্দগুলো বের করেছে, এটা আসিফ নজরুল সাহেবের জন্য খুব চমকপ্রদ না, বলেছে একটা বটে। রেজওয়ানার জন্য এটা খুব ভালো হতে পারে যে ও মাই গড, এ একটা ব্রিলিয়ান্ট ছেলে, এই শব্দ ওরা পেলে কোথায়, তো আমি কখনো জানতামই না। আর ডক্টর ইউনূস, ও মাই গড, আমি হোয়াইট হাউসে গিয়েছি, সেখানে তো আমি নতুন বস্তু শুনিনি। যেহেতু তিনি খুবই কৃতজ্ঞ প্রকৃতির একজন মানুষ, ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের যে সকল পলিটিক্যাল চেয়ারে বসছে ওই পদে, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ভদ্র, বেশি নম্র এবং বেশি বিনয়ী এবং বেশি কৃতজ্ঞ। কেন ওই চেয়ারে বসে সবাই প্রথমে একটা বাঘের মতো একটা ডাক দেয়, হালুম, খেয়ে ফেলব, আমি ছাড়া শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। অতীতে অল্প সময়ের জন্য যারা বসছে, এমনকি ওখানে ইয়াজউদ্দিন সাহেবের মতো দুর্বল লোক বসেও যে হুঙ্কার দিয়েছে, আব্দুর রহমান সাহেব বিশ্বাসের মতো মানুষ ওখানে হুঙ্কার দিয়েছে। তো সে তুলনায় এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হুঙ্কার দেননি। রিজনবল ওখানে বসলে না কেউ কাউকে ধন্যবাদ দিতে চায় না, তো উনি ওখানে বসে এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যে তারাই তাকে বসিয়েছে, তারাই তাদের মালিক, নিয়োগকর্তা। এটা খুব গুড সেন্স। তো এই জন্য হয় কি, ওদেরকে দেখলেই না তাদের ওনার মধ্যে একটা গদগদ ভাব চলে আসে কৃতজ্ঞতার কারণে। আমরা যেমন একটা ছেলে, ছোটো একটা বাচ্চা, একটা বয়স্ক মানুষ, 80 বছরের বুড়া মানুষ, কোলে একটা নাতি নিয়ে, ওরে আমার নাতি, পুতু পুতু, চুমা দেয়, ওরে আমার কুচু কুচু, এই সমস্ত কথাবার্তা বলে না। অর্থাৎ অতিরিক্ত ভালোবাসার কারণে মানুষের মধ্যে ওরকম থাকে না, সে তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অনেক কথা বলে ফেলে। তো এখন এই ছেলেদের প্রতি না উনি ভীষণ রকম কৃতজ্ঞ। এর কারণে ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, ওনার জীবনটা একটা তছনছ করে ছেড়ে দিয়েছিল শেখ হাসিনাকে, সাহারার মরুভূমি বানিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে এখানে বসন্তের বাতাস ওনার জীবনে এসেছে এই ছেলেদের কারণে। ওনার যে মামলা মোকদ্দমায় ওনাকে যেভাবে জরিমানা করা হয়েছিল, প্রায় 2-3 হাজার কোটি টাকার, উনি একটা ফ্যাসাদের মধ্যে পড়েছিলেন, এবং যতগুলো মামলা ছিল তাতে মনে হতো যে অ্যাটলিস্ট 4 থেকে 500 বছর ওনার সাজা হয়ে যাবে। সব মামলাগুলোতে যদি ওনার রীতিমতো সাজা হতো, তো এই সব মামলায় 400-500 বছর ওনার সাজা হয়ে যেত। তো সেই জায়গা থেকে একেবারে তাকে কুল্লু খালাস এই ছেলেদের কারণে, এই আন্দোলনের কারণে। ফলে উনি খুব কৃতজ্ঞ। তো কৃতজ্ঞতা হওয়ার কারণে ওই ছেলেরা যাই বলুক না কেন, ওনার খুব মধুর মতো লাগে। এটা মানে আমাদের আমাদের আলোচ্য বিষয়টা ছিল যে এনসিপির ভবিষ্যৎ আপনি কত কি দেখেন? না, বাঙালির যদি এখানে দুটো বিষয় হলো, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের নতুন চিন্তা চেতনা, এটা হলো একটা পার্ট, এবং ইট ইজ রিটেন, ইট ইজ ওয়েল ডিজাইনড, ওয়েল ম্যানার্ড অ্যান্ড ম্যাটিকুলাসলি ডিজাইনড। এই যদি আমরা ধরে নিই যে তারা, ইয়াংরা যে কথাগুলো লিখছে, এই কথাগুলো পিছন থেকে একজন জ্ঞানী লোক তাদেরকে বলে দিচ্ছে, লিখে দিচ্ছে।
তারা যে প্ল্যানগুলো করছে সেই প্ল্যানগুলোর পেছনে ফাইন্যান্স থেকে শুরু করে পরিকল্পনা আরও বড় বড় জায়গা থেকে আসছে। এটা হলো একটা, সেটা দেশের ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে। তো এটাকে ধরেন। আর অন্যদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা বাঙালি জাতীয়তাবাদ ধরে এই বাংলাদেশে হাজার বছর ঐতিহ্যটা ধরেন। এই দুটো পরস্পর বিরোধী, কন্ট্রাস্ট। এখন যদি এরা সফল হয় তাহলে এই যে বাংলাদেশের যে হাজার বছরের যে ট্র্যাডিশন, ঐতিহ্য, সহজ সরল বাংলাদেশের দেশের মানুষ যেভাবে জারি সারি ভাটিয়ালি পছন্দ করে, এগুলো বাদ দিয়ে এখন তাকে কাওয়ালি পছন্দ করতে হবে। এগুলো বাংলাদেশি মেয়েরা যেমন দেখা গেল যে উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েদের পছন্দ করে, তখন তাদের পছন্দ করতে হবে পাকিস্তানি একেবারে সুন্দর বিউটিফুল সেই নূরজাহানের মতো সেই নায়িকা এবং গায়িকাদেরকে। পুরো বাঙালির রুচি, আভিজাত্য, চিন্তা চেতনা, কর্ম, আদর্শ, সংস্কৃতি এটা একদিকে যাবে, পতন হবে এবং এদের বিজয় হবে। আপনি বলছেন যে এরা বাঙালির মানে আমাদের যে ঐতিহ্য কৃষ্টি এটা ধারণ করছে না, এরা নতুন কিছু শুধু আমদানি ধারণ করছে। করছে না, এরা সব কিছু এদের সাথে কন্ট্রাস্ট করছে। এখন আপনি বাংলাদেশের সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের দেশে তো ছিল না। আপনি ধরেন এই যে মব সন্ত্রাস হচ্ছে, এত খারাপ। মুক্তিযুদ্ধের সময় তো মব সন্ত্রাস হয়নি, কোনো রাজাকার মব সন্ত্রাস করেনি, কোনো আলবদর গিয়ে কোনো যাদের যেখানে দখল ছিল সেখানে এই মব সন্ত্রাস করেনি। এটা এখন এই সময়টাতে হচ্ছে। আমাদের বাংলাদেশে পাকিস্তানিদের শাসন ছিল, কিন্তু কখনো এবার মাজার ভাঙেনি, কখনো এই জিনিসগুলো হয়নি। তাই এখন এই সময়টাতে যা কিছু হচ্ছে টোটালি আমাদের, ভালো বলেন মন্দ বলেন, ইতিহাস কৃষ্টি কালচারের সম্পূর্ণ আলাদা। ফলে এক পক্ষ যদি টিকে থাকে অপর পক্ষ অবশ্যই ধ্বংস হবে। অর্থাৎ আপনি যদি আমাদের গতানুগতিক ইতিহাসকে রক্ষা করতে চান, ধারাবাহিক করতে চান, এদের সফলতার কোনো সম্ভাবনা নেই। আর যদি এরা সফল হয় তাহলে আমাদের যে লোকজন যারা আছে তারা এই তাদের সমস্ত কিছু ভুলে গিয়ে ওনারা যা বলেন জি হুজুর। এখন সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে একজন হবেন বড় কিম জং, আর একজন হবেন ছোট কিম জং, আর একজন হবেন তাহলে আপনি আপনি কি মনে এই যে আপনি মাঝখানে বললেন যে মাঝহারবাদ, আপনি কি মনে করেন যে এই ছেলেদের উপরে এই ধরনের কিছু তাত্ত্বিক নেতা পিছনে কাজ করছে, যারা এই ছেলেদেরকে মানে আমাদের ট্রেডিশনাল রাজনীতি বা না, এভাবে আমাদের কাজ ঐতিহ্য করছে থেকে না। আমাদের সরিয়ে দেশে অন্যদিকে সরিয়ে নিচ্ছে? আমাদের দেশের ধরেন কিছু জ্ঞানী গুণী আছেন একটা সাইড। এখন দেখেন এদের কারো চোখ ভালো না, মানে এত জ্ঞানী তারা নিজেদের চোখ ঠিক রাখতে পারেনি। এদের এত জ্ঞানের চোটে তারা দাঁত মাজে না, এদের দাঁত 4-5টা দাঁত পড়ে গেছে। এত জ্ঞান, কখন যে চুল বড় হয়ে গেছে তাদের চুল কাটার সময় তাদের নেই। এরা জীবনের বহু জায়গায় ব্যর্থ, কিন্তু একটা জায়গাতে তারা নিজেদেরকে মনে করে সফল করে। আমি অনেকগুলো বই পড়েছি, অনেকগুলো মতবাদ পড়েছি এবং সেইগুলো আমি সুন্দর করে মানুষকে বলতে পারি। তো আমার স্বাস্থ্য না থাকলেও আমি স্বাস্থ্যবান, রূপ না থাকলেও আমি রূপবতী। তো এরকম কিছু জ্ঞানী বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গাতে আছে, যারা বিভিন্ন সময়টাতে করে কি এই মতবাদ বিক্রি করে বেড়ায়, ফেরি করে বেড়ায়। আর বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাধর লোকদের উপরে এরা বসে যায়, বিভিন্ন সময়টাতে বসে যায়। এবং সেটা স্বৈরাচার বলেন, আইয়ুব খান বলেন, আমাদের স্বাধীন বাংলাদেশ বলেন, এরা সবসময় এই চেষ্টাগুলো করে। এবং নিজেদের জীবনের সকল ব্যর্থতাগুলো, সেটা প্রেমের ক্ষেত্র হোক, অর্থের ক্ষেত্র হোক, যা কিছু হোক, ওরা ওই ব্যর্থতাগুলো ওই ওদের মাধ্যমে, অর্থাৎ যারা এই নতুন শক্তিশালী লোক তাদের মাধ্যমে সেই ব্যর্থতাগুলোর প্রতিশোধ নিতে চায়। যেমন ধরুন অনেক বাবা মা, একজন বাবা সে মেডিকেলে চান্স পায়নি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়নি, কিন্তু তার খুব শখ তার ছেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে হবে। এই জন্য সকালে বিকেলে খাবার টেবিলে বসেছে, ওতে বলবো 4টি ডিম খাও, তারপর মারবে, কেন খাইলো না, এরপর ছেলে বমি করবে, তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াতে হবে। এবং যখন ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না, তখন বাপ মনের দুঃখে গিয়ে সেই দেখা গেল তার ধর্মকর্ম সব ছেড়ে দিল, সে রুদ্রাক্ষের মালা পরলো। তারপরে শেষে সে বললো যে ঠিক আছে, মন তো ভালো হয় না, একটু মদ ঠদ খাওয়া যাক, একটু গাঁজা ঠাজা খাওয়া যাক। তাতে এইরকম নিজেই দেখা গেল ছেলে বড় কিছু করতে গিয়ে তার ব্যর্থতাকে আরও ডবল করে ব্যর্থ করে ফেলে। তা আমাদের দেশে এখন পর্যন্ত এরকম যারা বুদ্ধিজীবী বিভিন্ন সময় এসেছে, তাদের সেই যে বুদ্ধিবৃত্তিক যে অবস্থা, এই যে এনএসএফ বাংলাদেশে তৈরি হয়েছিল, জাসদ বাংলাদেশে তৈরি হয়েছিল, সর্বহারা পার্টি বাংলাদেশে তৈরি হয়েছিল। তো এখন যারা আছে এদের সবার সাথে তাদের সাংগঠনিক ভিত্তি, তাদের বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা অনেক কিছু এদের বেশি ছিল।